কি বিগত সরকারের আমলের তুলনায়ও এবার যে চামড়া ব্যবসা হয়েছে তাতে কিন্তু ব্যাপক ধস দেখা গিয়েছে। 485 জন শিশু গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এর বিপরীতে স্বাস্থ্য দপ্তর অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা তাদের ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রাখছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে সেই ট্রেনটা বা সেই ট্রেনটা থামছে না। কিন্তু তার সামনে যে পাহাড় সমান চ্যালেঞ্জ সামনে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের যে প্রধান ছিলেন শেখ হাসিনা, তার আমলের যে খেসারত, বিশেষ করে আর্থিক সেক্টরে যে অনিয়ম অরাজকতা পাচার, তার আমলে প্রায় 19 লাখ কোটি টাকা। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত আমরা আমাদের টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। দর্শক, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ আজকে সেটা হচ্ছে যে এবছর কাঁচা চামড়ার বাজারে ব্যাপক ধস নেমে এসেছে এবং বাংলাদেশে যে পরিমাণ চামড়া আসলে উৎপাদন হয়, তার প্রায় অর্ধেকই উৎপাদন হয় এই ঈদকে কেন্দ্র করে। কিন্তু এবছর দেখা গেছে যে চামড়ার যে দাম এত পরিমাণে এটা পড়েছে যে মানুষ ফেলে দিতে হয়েছে চামড়া। কোনো ক্ষেত্রে মানুষকে চামড়া পুঁতে ফেলতে হয়েছে এবং খুবই কম নামমাত্র মূল্যে বিক্রি করতে হয়েছে। এসব নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক শাহরিয়ার মাহি। শাহরিয়ার মাহি, আসলে চামড়ার বাজারে কি কি অবস্থা দেখলেন, এই যে পতন, কি কি কারণ এবং কি অবস্থা? ধন্যবাদ। দেখুন, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু এই যে চামড়ার ব্যবসা, এখানে আসলে ব্যবসায় লাভবান হওয়ার একটা উদ্দেশ্য অবশ্যই থাকে, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে সেই চামড়া ব্যবসায় আসলে ধস নেমেছে। যারা চামড়া সংক্রান্ত বিভিন্ন সমিতির মালিক রয়েছেন বা যারা ব্যবসায়ী সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তারা কিন্তু বলছেন যে গত বছর তো অবশ্যই, এমনকি বিগত সরকারের আমলের তুলনায়ও এবার যে চামড়া ব্যবসা হয়েছে তাতে কিন্তু ব্যাপক ধস দেখা গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সরকার যে নির্ধারিত মূল্য দিয়েছিল, অর্থাৎ প্রতি বর্গ ফুটের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে যদি হয়, তা হচ্ছে 62 থেকে 67 টাকা। অর্থাৎ এই হিসাবে আসলে ছোট থেকে বড় আকারের যে চামড়াগুলো, তার দাম 1000 থেকে 2600 টাকা পর্যন্ত হওয়ার সম্ভব ছিল। কিন্তু দেখা গিয়েছে সরেজমিনে ঘুরে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, মৌসুমী ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু বারবারই বলছেন যে তারা আসলে নামমাত্র মূল্যেই বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন এবং কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা 100 থেকে 150 টাকা দরেও বিক্রি করে দিয়েছে। কেন এটা, মানে এই চামড়ার ধসটার কি কারণ দেখলেন? মানে দেখুন, এর পেছনে অনেক বড় একটা কারণ ছিল চামড়া শিল্পে যে বকেয়া অর্থ রয়েছে, অর্থাৎ রোটেশনে যে টাকাগুলো ঘুরছে, প্রায় 100 কোটি টাকার ঋণ কিন্তু অলরেডি এই পুরো শিল্পর মধ্যে রয়েছে। এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সাভারের হেমায়েতপুরে যে চামড়া শিল্প নগরী গড়ে উঠেছে, সেইখানে যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিস্টেম, তা কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিবেশ দূষণ হচ্ছিল এই কারণে, কিন্তু আলটিমেটলি এই যে চামড়া শিল্পের উন্নতির জন্য যেই প্লেসটা বানানো, তা আসলে কার্যকর হয়নি। তো যার কারণে সব মিলিয়ে আসলে দেখা যাচ্ছে ইউরোপিয়ান বায়ারও পাওয়া যাচ্ছে না। সো এই যে চীনের বায়ারদের কাছে তারাও অনেকটা সিন্ডিকেটের মতো এখানে বাধ্য হয়ে গিয়েছে। তো এইখানে হচ্ছে একটা এক্সপ্লয়টেশনের সিস্টেম গড়ে উঠেছে। মানে আমাদের এটা নিয়ে আসা হলো এখানে থেকে, হাজারীবাগ থেকে পরিবেশবিদরা আন্দোলন করলো যে বুড়িগঙ্গা মানে শেষ হয়ে যাচ্ছে, এটাকে দ্রুত সরাতে। এটা ভালো উদ্যোগ ছিল যে সরানো। কিন্তু সমস্যা হচ্ছে যে ওখানে যে সিইটিপিটা করা হয়েছে, এই সিইটিপিটা করা হয়েছে হচ্ছে মানে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড, সেটা মেনে করা হয়নি। মানে কারণ হচ্ছে যে চায়নাকে যখন দেওয়া হয় এই কাজটা, চায়নার কন্ট্রাক্টর এটা পাওয়ার পরে চায়না তাদের মতো করে কাস্টমাইজ করছে, করে এটা করছে। তার কারণে টোটাল যে ইফিশিয়েন্টলি এটা ফাংশন করে না প্রথম থেকে। দেখুন, ওই যে ট্যানারি অ্যাসোসিয়েশনের সাথে যখন কথা হয়েছে, তারা কিন্তু বলেছে যে চায়নার এই সিন্ডিকেটটা এতটাই শক্তিশালী, কারণ আমাদের এই যে চামড়া শিল্পনগরীর সিইটিপি যদি কাজ না করে, তাহলে আমাদের দেশীয় যে চামড়াগুলো রয়েছে তা কিন্তু আমরা সংরক্ষণ করতে পারবো না, আমরা প্রক্রিয়াজাত করতে পারবো না। এবং যখন করতে পারবো না, তখন আমরা অটোমেটিক নির্ভর হয়ে যাব চামড়া আমদানির ক্ষেত্রে, এবং এই আমদানির ক্ষেত্রে তখন সেই সিন্ডিকেটে মাফিয়া হিসেবে কাজ করে
যে চীনের কোম্পানিগুলো রয়েছে, এগুলো হচ্ছে বাংলাদেশ যে ট্যানার্স অ্যাসোসিয়েশন রয়েছেন, যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তারা কিন্তু এই দাবিগুলো করছেন। না না ঠিক আছে, মানে আপনার সাথে আমি একটু অ্যাড করি, অবশ্যই। সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা বড় ধরনের এর মধ্যে একটা মানে স্ট্র্যাটেজি আছে। হুম। সেটা হচ্ছে যে আমাদের যখন এই চামড়াগুলো আমরা আরো বেশি দামে বিক্রি করতে পারতাম যদি এই যে থাকতো, ইন্টারন্যাশনাল রিকগনিশন থাকতো সব কারখানার। ফলে এখন আমাদের চায়না নির্ভর হয়ে গেছে, চায়না ছাড়া আমরা আর কোথাও বিক্রি করতে পারি না। এবং চায়না এত কমে নেয় সেন্ট, ধরেন 25-50 সেন্ট এরকম দামে নিচ্ছে। আর আপনি আবার নির্ভরতার কথা আপনি বললেন, সেটা কি বললো? এটা হচ্ছে নেতারা? বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যারা সভাপতি রয়েছেন এবং যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তারা বলছেন যে এই যে চীনের কাছে একটা সিন্ডিকেট হয়ে যাওয়ার, এর পেছনে অবশ্য তারা দায়ী করছেন বিগত সরকার আমলকে। তাদের দূরদর্শী সিদ্ধান্ত ছিল না, তাদের মানে অপরিণত চিন্তার কারণেই আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে বলে তারা জানাচ্ছেন। কিন্তু আসলে তারপরেও আরও 2টি সরকার এদেশের মানুষ অলরেডি দেখে ফেলছে, তো তারা আসলে ইমিডিয়েট কোনো স্টেপ নেয়নি, এটার জন্য কিন্তু একটি হতাশা তৈরি হয়েছে। পাশাপাশি যখন কথা হয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, তারা কিন্তু সরকারের কাছে আবেদন করছে যে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে কোনো সমাধান নেওয়া যায় কিনা। দীর্ঘ ছুটির মধ্যে হামে আক্রান্ত শিশুদের নিয়ে তাদের বাবা মারা হাসপাতালে এক ধরনের যুদ্ধ করেছেন। এর মধ্যে আবার ঢাকার একটি হাসপাতালে এক রাতে 6 শিশু মারা গেছে, এমন একটি খবর আছে। তো এসব নিয়ে এই ছুটির মধ্যে কিভাবে গেল হামের শিশুদের জীবনযাপন, তাদের হাসপাতালের জীবন, এগুলো নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক আলামিন সাদমান। সাদমান, কেমন গেল আর কি এই ঈদের ছুটিতে তাদের জীবনে? আসলে হামাক্রান্ত শিশুদের যে শিশুরা এবং শিশুদের অভিভাবকরা তো আসলে ঈদ করতে বাসায় যাওয়ার সেই লাক্সারিটা পায় নাই। তাদের আসলে হাসপাতালেই থাকতে হয়েছে। তারা ঈদের সময় আমাদের প্রতিবেদন করার মূল উদ্দেশ্য ছিল যে তারা আসলে হাসপাতালে ঠিকঠাক সেবা পেয়েছেন কিনা ঈদের সময়, এবং সবার সাথে মানে হাসপাতালগুলোর যে রোগী এবং রোগীর অভিভাবকরা, যারা হামাক্রান্ত শিশুদের অভিভাবকরা, তাদের সাথে কথা বলে এটাই জানা গিয়েছে যে তারা মোরলেস সবাই ঠিক সেবা পেয়েছেন। এটা আসলে ডিএনসিসি হোক অথবা সংক্রামক ব্যাধি হাসপাতাল হোক, 2 হাসপাতালে ঘুরে হামার শিশুদের অভিভাবকের সাথে কথা হয়েছে। তো তারা সবাই একটা জিনিসই বলেছেন যে তাদের বাচ্চাদের বয়স, তো অনেকেরই বেশিরভাগের বাচ্চাদের বয়স এখন 1 বছর হয়নি। তারা চাচ্ছিলেন যে তাদের বাচ্চাদের সাথে প্রথম ঈদটা বাসায় করতে, যেটা সাধারণত সবাই চায়। কিন্তু ওই বাসা থেকে দূরে একটা হাসপাতালে ঈদ করা আসলে খুবই বেদনাদায়ক। তারাও যায়নি আসলে। তারা আসলে যেতে পারেননি, তাদের পারেনি। আসলে যাওয়ার কোনো উপায় ছিল না। তারা বাসা মিস করেছেন, কিন্তু একই সাথে কিন্তু তারা এটা তাদের যে দায়িত্ববোধ, শিশুর যে পুরোপার যে চিকিৎসা সেটা নিশ্চিত করা, তারা কিন্তু হাসপাতালে রয়ে গিয়েছেন। এবং আজকে সহ যদি বলি তাহলে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর সংখ্যা দাঁড়ায় হচ্ছে 485টি। 485 জন শিশু গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এর বিপরীতে স্বাস্থ্য দপ্তর অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা তাদের ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রাখছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে সেই ট্রেনটা থামছে না। মৃত্যুর যে মিছিল তা আসলে দিন দিন বেড়েই যাচ্ছে। মানে ট্রেনটা ট্রেনটা ইনক্রিজিংও না ডিক্রিজিংও না, ট্রেনটা ফ্লাকচুয়েট করছে তাহলে। একদম মানে একদিন বাড়ছে একদিন। জি। কিন্তু মানে মৃত্যু তো বন্ধ হচ্ছে না, তার মানে মৃত্যু তো কন্টিনিউয়াসলি চলছে। হ্যাঁ, শিশু মৃত্যুর এমনি দেখা গেছে যে আপনি যেটা বললেন 485, এটা কি শুধু হামে মৃত্যু হয়েছে আর হাম উপসর্গ? না, হাম নিশ্চিত হাম এবং হাম উপসর্গ মিলিয়ে 485, যেটা কিছুদিনের মাঝখানেই 500 অতিক্রম করবে। কারণ বিশেষজ্ঞ বলেন অথবা অধিদপ্তরের অনেকের সাথেও তো কথা হচ্ছে, তাদের কারো ধারণা মতে আর কি, যেহেতু ভ্যাকসিনেশন চলমান, এখনো চলমান, এবং ভ্যাকসিনেশনের আসলে 2-3 সপ্তাহ লাগে অ্যান্টিবডি গ্রো করতে, তো এই মাসের মাঝামাঝি সময় এক পর্যন্ত আসলে কমার কোনো সম্ভাবনা নাই বলেই তারা বলেছেন। আচ্ছা। এদিকে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে রাজধানীর একটা হাসপাতাল, আদ্দিন হাসপাতাল, সেখানে 6 শিশুর মৃত্যু হয়েছে। এই বিষয়টার বিস্তারিত আসলে কি জানা গেছে এখন পর্যন্ত? এটা আসলে ঈদের আগের দিন 27 তারিখ দিবাগত রাতে হচ্ছে রাত 2টা-3টার দিকে সাধারণত
এসি বন্ধ করা, এসি, গ্যাস, এই ধরনের বিভিন্ন অভিযোগ আছে। এগুলোর ওই সময় আর কি সেই 27 তারিখ দিবাগত রাতেই 6 জন শিশুর মৃত্যু ঘটে, এবং 6 জন শিশু একই ওয়ার্ডে ছিলেন। একটা তদন্ত কমিটিও হ্যাঁ, হয়েছে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় এর পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করেছেন। আহ, আবার হাসপাতালের ইন্টারনাল একটা তদন্ত কমিটি করেছেন। ইন্টারনাল যে তদন্ত কমিটি, সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল আজকে, কিন্তু তারা আমাদের জানিয়েছেন যে তারা, যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বড় এন্টিটি হাসপাতাল কর্তৃপক্ষের তুলনায়, তো তারা তাদের তদন্ত প্রতিবেদনটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জমা দিবেন, আগামীকাল জমা দিবেন। মানে ও তো মন্ত্রণালয় তো রেগুলেটরি অথরিটি, হ্যাঁ, তাদের আর কি মানে প্রথমে কথা ছিল তারা নিজেরা প্রেস ব্রিফ করে আর কি জানাবেন। পরে যখন প্রেস ব্রিফ হয়নি, তখন যখন ফোন দেওয়া হয়েছে, তখন তারা বলেছেন যে আসলে আমরা আগামীকাল, এটা মানে এটা সোমবার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য দপ্তরে বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছে, মানে সরকারের পক্ষ থেকে সরকারকে তারা জমা দিবেন। সরকারের পক্ষ থেকে সরকারকে জমা দিবে। হ্যাঁ, মানে এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় নিজে এটা তদন্ত করেছে। এই তদন্ত কমিটির আগামীকাল রিপোর্ট জমা দিবে। এটা আগামীকাল রিপোর্ট জমা দিবেন আসলে মেডিকেলের যে ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ছিল, এবং স্বাস্থ্য অধিদপ্তর বা সরকারের যারা, তারা 3 তারিখে জমা দিবেন। তাদের হচ্ছে আর আগেই জমা দেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল স্বাস্থ্যমন্ত্রী আসলে হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন, এবং হাসপাতাল পরিদর্শন শেষে বলেছেন যে আসলে এখন অনেক ডাক্তারই আসলে, বা যাদের সাথে কথা বলা হবে, তাদের অনেকেই আসলে গ্রামের বাড়িতে, ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে অবস্থান করছেন। তো এটা আসলে আরও কিছুদিন সময় লাগবে, এই জন্য আগামী 3 তারিখে মানে 3 জুন এটা হচ্ছে জমা দিবে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যে তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বিএনপি সরকার, এই সরকার এখন মোটামুটি দেশ চালানো শুরু করেছে, এর মধ্যে 100 দিনও পার করেছে, কিন্তু সামনের দিনগুলো আস্তে আস্তে অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠছে। কারণ এই সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, আর্থিক খাতের, তারপরে রাজনৈতিক, নানা দিকের নানা চ্যালেঞ্জ আছে। এইগুলো নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার এম সাইফুল ইসলাম। সাইফুল, কি ধরনের চ্যালেঞ্জ আছে এবং আপনার রিপোর্টে কি কি আসলে এসেছে? আমরা দেখানোর চেষ্টা করেছি যে বিএনপি সরকার গঠনের পর থেকে কি কি ধরনের কার্যক্রম তারা করেছে, আর সামনে কি কি ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে সরকারের সামনে। আমরা সর্বসেক্টরে যারা বিশেষজ্ঞ, বিশেষ করে অর্থনীতি এবং কূটনীতি তারা বিশ্লেষণ করেন, রাজনীতির বিশ্লেষণ করেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে খুব স্পষ্ট করে বলার চেষ্টা করেছেন যে তারেক রহমানের সরকারের শুরুটা কিন্তু বেশ স্বস্তির বলে মনে হচ্ছে। বিরোধী দলের কোনো আওয়াজ খুব একটা নেই সরকার বিরোধী, কিংবা বিশেষ কোনো ক্রাইসিস, শুধুমাত্র যুদ্ধ বিগ্রহ প্রস্তুতিতে আপনি জানেন যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী জ্বালানি তেলের যে সংকট ছিল, সেই সংকট বাংলাদেশেও বড় ধরনের দেখা দিয়েছিল। সেখান থেকে যুদ্ধ বিগ্রহ প্রস্তুতি স্বাভাবিক হওয়ার পর সেটি এখন স্বাভাবিক। এর মাঝে হাম পরিস্থিতি এখন পর্যন্ত যে অরাজকতা বিরাজ করছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার টিকা না কেনার যে ফল, সেটি ফল ভোগ করছে দেশের মানুষ। প্রতিদিন নিরীহ শিশুরা, মানে ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছেন, খুব দুঃখজনক ঘটনা। কিন্তু সেই ক্ষেত্রে সরকারের যে প্রায়োরিটি বেসিস যে ম্যানেজমেন্ট দরকার ছিল, সেটা নিয়েও অনেক অসন্তোষ রয়েছে। তবে ওভারঅল যদি সব মিলে বলা যায় যে বিএনপি সরকারের শুরুতে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুরুটা ছিল বেশ স্বস্তির এবং আরামদায়ক বলাও চলে। এছাড়া তার যে চলন বলন, সাদামাটার জীবনযাপন, বিশেষ করে তার পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে এক ধরনের প্রবণতা ছিল মানুষের সঙ্গে মিশা, একেবারেই বিশেষ কোনো প্রোটোকল ছাড়া চলা, অবশ্যই সে খেসারত তাকে দিতে হয়েছে একটা সময়। জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তার এটা কতখানি সঠিক ছিল। এই ধরনের সাধারণ মানুষ ছিল না, সেগুলো ছিল মিলিটারির মধ্যে। জি, এখন হচ্ছে যে জনাব তারেক রহমান এখন যেভাবে, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে নিজেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে গেছেন, মানুষের কাছে যেভাবে তিনি কমিটমেন্ট দিয়েছিলেন, সেখানেও তার যে ফ্যামিলি কার্ড, তার যে কৃষক কার্ডের যে বিষয়টি, এটি নিয়ে পজিটিভ নেগেটিভ দু ধরনের আলোচনা আছে। অনেকেই বলার চেষ্টা করেন যে নানান ক্ষেত্রে অরাজকতা, কিন্তু হঠাৎ করে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি কেন এত তৎপর। তবে অবশ্যই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ক্ষেত্রে আবার তার প্রতি মানুষের ইতিবাচক ধারণা অনেকে পোষণ করেছেন যে না, তার কমিটমেন্ট ঠিক আছে। তারেক রহমান ইতিমধ্যে বিশেষ প্রোটোকল ছাড়া, আপনি জানেন যে বাংলাদেশের সরকার প্রধানরা যখন রাস্তায় যায়, তখন ঢাকার নাগরিকরা, তারা আছে রাজা, সবাই আছে প্রজা, মানে দীর্ঘ লাইন, দীর্ঘ জঞ্জাটের যে একটা সমস্যা ছিল, এই ধরনের সমস্যা কিন্তু আমরা কিছুটা এখন বেরিয়ে আসার চেষ্টা করছি। একজন প্রধানমন্ত্রী একজন
মানুষের বার্থডে পার্টিতে তার পাশে জন্মদিন পালন করছে একটা অনুষ্ঠানে, তার একটি পাবলিক অনুষ্ঠানের পাশে নিজে গিয়ে সেখানে উইশ করছেন, এই ধরনের প্রবণতা খুবই কম ছিল। সেসব ক্ষেত্রে তিনি মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন বলে অনেকেই মনে করেন। কিন্তু তার সামনে যে পাহাড় সমান চ্যালেঞ্জ সামনে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের যে প্রধান ছিলেন শেখ হাসিনা, তার আমলের যে খেসারত, বিশেষ করে আর্থিক সেক্টর যে অনিয়ম অরাজকতা পাচার, তার আমলে প্রায় 19 লাখ কোটি টাকা আপনাকে দেনা ঋণ, যেটা একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আরও রয়েছে বেশ কিছু, সব মিলে 22,000 কোটি টাকা দেশি বিদেশিতে ঋণ তার ঘাড়ে চেপে বসেছে। এটা প্রত্যেক মাসে তাকে শোধ করার জন্য এক ধরনের মানসিক পেন কিংবা সরকারের উপর চাপ কাজ করছে। সেই চাপ তিনি মোকাবেলা কীভাবে করবেন? মূল্যস্ফীতি ক্রমেই বাজে অবস্থার মধ্যে আছে, বিনিয়োগের অবস্থা খুব একটা ভালো না, বাইরে বিনিয়োগ আসছে না, দেশীয় যে বিনিয়োগ আছে সেটা এক পর্যায়ে একটা মানে স্থবিরতা সব মিলিয়ে। কারণ হচ্ছে প্রাইভেট যে ক্রেডিট গ্রোথ, এটা তো মানে একদম নিচে। সব কিছুর মূলে আমরা যাদের সঙ্গে কথা বলেছি তাদের বক্তব্য হচ্ছেন যে সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে, অর্থাৎ যারাই বিনিয়োগ করেন দেশি কিংবা বিদেশি, তারা আগে জানেন যে এখানকার পরিবেশটা কেমন, কিংবা তাদের এই যে বিনিয়োগটা সেটার নিশ্চয়তা, ফেরত পাওয়ার যে নিশ্চয়তা থাকে, সেটি যদি বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিনিয়োগ বান্ধব এবং পলিটিক্যাল রাজনৈতিক সমস্ত স্টেবিলিটি যে অবস্থা, স্থিতিশীলতা অবস্থা আপনাকে বজায় রাখতে হবে। সেই বিষয়টা সবাই গুরুত্ব দিচ্ছে যে এই ধরনের চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে। আরও চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ হচ্ছে কি, বিরোধী দল এখন খুব শান্তিতে স্বস্তিতে আমরা আর মামুরা মিলে দেশ চালানোর মতন একটা অবস্থা বিরাজ করছে, কিন্তু একটা পর্যায়ে যে বিরোধী দল, বিশেষ করে সর্বক্ষেত্রে বিএনপির লোকজন বসানো, এবং আপনি দেখেছেন যে ভিসি নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে দলীয়ভাবে একেবারে নিয়ন্ত্রণ করা বিএনপির, একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে প্রতিটি সেক্টরে এসালামকে ফিরিয়ে আনার চেষ্টা, ব্যাংকিং সেক্টর, আবার যারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে বিদেশে নিয়ে গেছে তাদেরকে ফেরানোর এক ধরনের প্রবণতা আছে বলে অনেকে মনে করছেন। এই ধরনের চেষ্টায় বিরোধী দল, বিশেষ করে জামায়াত এবং এনসিপি, তারা এটাকে সামনে খুব একটা ছাড় দেবে বলে আমাদের কাছে মনে হয় না। তারা যদি সিরিয়াসলি সরকারের বিরুদ্ধে নামে, এমনি আর্থিক ভঙ্গুর অবস্থা, তার মধ্যে শেখ হাসিনা গত 16 বছরে পুলিশের কিংবা অন্যান্য সেক্টরে যে রিকোয়ারমেন্ট রয়েছে তার লোকজনগুলোকে, এর মধ্যে দেশে যদি অস্থিরতা বিরাজ করার চেষ্টা করা হয়, সব মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। পাশাপাশি আওয়ামী লীগকে আপনার একেবারে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ একটি বড় দল, তাদের কর্মী সমর্থকরা অনেক বেকায়দায় বিপদে আছে। বিএনপি সরকার একটা সময় প্রতিশ্রুতি ছিল যে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না, ভোটের দিন সকাল পর্যন্ত তাদের এই স্লোগান ছিল। ভোটের পর দিন আমরা দেখলাম প্রেক্ষাপট চেঞ্জ, তারা সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ মনে করছে যে তারা সময় সুযোগ বুঝে ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে তারা নানানভাবে মানে তাদের কার্যক্রম ফের শুরু করার চেষ্টা করছে। তারাও যদি একটা সময় মনে করে যে তীব্র অসন্তোষ কিংবা নানান অসন্তোষ বিরাজ করছে, সেই সুযোগটা তারা কাজে লাগাবে, তারা যদি মাঠে নামে সেক্ষেত্রে সরকারের সামাল দেওয়াটাও এক ধরনের কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি, আমরা বলেছি বিশ্ব সরকার যেটা বলছেন যে বিএনপি সরকার, তো তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের শুরুটা যে স্বস্তির, সেটা আগামী দিনে কতটা স্বস্তির থাকবে নাকি প্রচণ্ড রকম চ্যালেঞ্জে পড়বে, সেটা অবশ্যই আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সাইফুল, আপনাকে ধন্যবাদ।